আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ইসি সানাউল্লাহ। ভোটের সময় বাড়ল 1 ঘণ্টা, সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। ৭১-এর গণহত্যাকারীরা ধর্মের দোহাই দিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে। তারেক রহমান, সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা। গুমের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি মঙ্গলবার। সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এবং এবার দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলতি সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল জাফর মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে তফসিলের আগেই উপদেষ্টা বা সরকারের যে কোনো দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ। তিনি আরও জানান, আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কারণে ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর কথাও জানান তিনি। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সেন্ট্রাল মনিটরিং সেলের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনকারী সব বাহিনীর মধ্যে সমন্বয় করা হবে। এ সময় আগের রাতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছালে বিতর্ক সৃষ্টি হবে কিনা সে প্রশ্নেরও জবাব দেন তিনি। আমাদের স্ট্যাটিক ডিপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে এবং যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডিপ্লয় করা দরকার সেটা ডিপ্লয় হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের জন্য সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো হবে। জানান, এনআইডি সংশোধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইতিমধ্যে। জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি, আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে। জাতীয় পার্টি সহ 14 দলের শরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সানাউল্লাহ। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আরও জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না। তফসিল ঘোষণার পর 48 ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ না করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে তুলে ধরেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে এগুচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে
কমিশন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের নতুন করে দেখার কিছুই নেই। ৭১-এই মানুষ তাদের আসল রূপ দেখেছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সপ্তাহব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম দিনের কর্মশালায় সারা দেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মশালায় বিভিন্ন খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। মির্জা ফখরুল জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী দুঃশাসনের ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান পুনর্গঠন করাই হবে বিএনপির লক্ষ্য। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের রায় মাথা পেতে নেবে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে সব ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দেবে বিএনপি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দল ৭১-এ গণহত্যায় সহযোগিতা করেছে তাদের নতুন করে চেনার কিছু নেই, তারা বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। তৃতীয়ত শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে, আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। বিএনপি দুর্নীতিমুক্ত স্বাবলম্বী দেশ গড়তে চায় বলে জানান তারেক রহমান। স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে খেয়ে ফেলেছিল দেশকে, এবং ২০০১ সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন দুটি দলকে নিয়ে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ সেবী পার্টি। জোটের মুখপাত্র এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সংস্কার বাস্তবায়ন জোটের লক্ষ্য। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দল ছেড়ে আসলে জোটে তাদের স্বাগত জানানো হবে বলেও জানান নাহিদ ইসলাম। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জোট করা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল কখনো বিএনপি আবার কখনো জামায়াতের সাথে জোট করতে পারে এনসিপি, কিন্তু সব আলোচনার ইতি হল নতুন দুটি রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট গঠনের মধ্য দিয়ে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে নতুন জোট করে এনসিপি। এর নাম রাখা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলগুলোর নেতারা বলেন, বড় রাজনৈতিক দলগুলোর কারণে রাষ্ট্র সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে। এ সময় জোটের মুখপাত্র নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কারকে পাশ কাটিয়ে নানা প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে। সংসদে আসনের লোভ দেখিয়ে বিভিন্ন দলের সাথে করা হচ্ছে নতুন নতুন জোট। আমরা তিনটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। তিনি আরো বলেন, নির্বাচনের পরও সংস্কার, বিশেষ করে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে কাজ করবে এই জোট। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। এ সময় বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং লক্ষ্মীপুরে তানিয়া রবের ওপর হামলার নিন্দা জানান জোট নেতারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে গুম করা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। সেসব নির্দেশ তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে যেত সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ এর প্রধানের কাছে। গুমের মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এমন তথ্য দেন চিফ প্রসিকিউটর। গুমের পর ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং 11 সেনা কর্মকর্তা সহ মোট 13 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। এবার দুদকের জেলার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার বাসভবন এলাকায় সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে কমিশন। দেখা হচ্ছে অবৈধ সম্পদ আছে কিনা সেটাও। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি এরশাদের পর আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যাতে এই দেশে একটা সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এমন কথা বললেও তার মেয়াদেই বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত দুটি নির্বাচন হয়েছে। 2013 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর 2023 সালের এপ্রিলে মেয়াদ শেষ হলে বঙ্গভবন ছেড়ে যান তিনি। ওঠেন রাজধানীর নিকুঞ্জে নিজের 3 তলা ডুপ্লেক্স বাসায়, যেটার প্লট রাজুক থেকে বরাদ্দ নিয়েছিলেন তিনি। তার আগমনে ঢেলে সাজানো হয় নিকুঞ্জ। ময়লা পানির লেক হয়ে ওঠে স্বচ্ছ পানির ফোয়ারা, নান্দনিক ডিজাইনের ডেক ও ঝুলন্ত ব্রিজ, সকালে হাঁটার জন্য রাস্তা, উন্নত মানের ল্যাম্পপোস্ট সহ বিভিন্ন সুবিধা। এতে রাজুক খরচ করে 24 কোটি টাকা, যাকে রাষ্ট্রের ক্ষতি সাধন বলে মনে করছে দুদক। আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাষ্ট্রপতি হিসেবে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যাতে 7 বছরের সাজা হয় তার। দুদক বলছে, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। যদিও
নিকুঞ্জের ওই বাসায় এখন থাকছেন না আব্দুল হামিদ। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসার পর অন্তরালেই রয়েছেন তিনি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক শওকত মাহমুদকে রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে ডিবি। বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়। শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ ২ আসনের বাসিন্দারা। ২৫০০ উপজেলার ২টি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটাররা বলেন, বিগত সরকারের আমলে ভোট দিতে পারেনি তারা। তবে এবারও শঙ্কা কাটেনি এখনো। দলীয় কোন্দল বন্ধ না হলে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা সদরে অটোরিকশা দৌড়াতে ঘুরছে না গাড়ির চাকা। এই তীব্র যানজট ২৫০০-এর নিত্য সঙ্গী হলেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। সমস্যা কিছু না, আমরা কই বেরোবো অনেক বাজার বড় অটো, আর আমরা সিএনজি ওলা কয়জন আছি, তো অটোওয়ালা গুলো আমরা কই বেরোবো। আগে মনে করেন ড্যামের আছে বেশি, কথাবার্তা বেশি। আগে ক্লাস বর্জন করে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তাদেরকে অ্যাটেন্ড করানো, তো সেক্ষেত্রে তাদের শিক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়। ৩,৬০,০০০ ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হলে এবার বিজয় হবে জনতার। অনেক বছর ইয়াং জেনারেশন নতুন ভোট যারা, তারা ভোট দিতে পারে না। সামনে যে নির্বাচনে যাতে ভোট দিতে পারে, সেজন্য জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। যার ভোট সে যাকে মনে চায় তাকে দিবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এমন একটা প্রার্থীকে যেন মনোনয়নটা দেওয়া হয় যে প্রার্থী নাকি জনবান্ধব, কর্মী বান্ধব এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এখানে এরই মধ্যে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। অন্যদিকে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। নতুন জনপ্রতিনিধির কাছে ভোটারদের চাওয়া বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ২৫০০, নারায়ণগঞ্জ। ভাঙাচোরা সড়ক, নদী ভাঙন সহ নানা সমস্যা নিয়ে জর্জরিত শরীয়তপুর। জেলার ভোটাররা বলছেন, বিগত সময়ে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন তারা, এবার আর কোনো ছাড় নয়। যদিও শরীয়তপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের কথা বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপি জামায়াতের প্রার্থীরা। শরীয়তপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবারের যাত্রা অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুর। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হলেই শুরু জেলার সীমানা। ঢাকা থেকে ১ ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পড়েনি এ জেলায়। এখানকার সিংহভাগ প্রধান সড়কই সংকীর্ণ ও চলাচলের অনুপযুক্ত। ভোটাররা বলছেন, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় মহাদুর্নীতির কারণে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এছাড়া রোগীদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। আগের সরকার যারাই কইরা গেছে, এরা তো রাস্তাঘাট ওইভাবে ঠিক করে যাইতে পারে নাই। তো এখন আমাদের যদি রাস্তাঘাট ভালো হয়, তাহলে আমাদের কৃষিকাজের লেগেও অনেক উপকার হয়। তবে এত সমস্যার পরও আশার আলো দেখছেন ভোটাররা। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবার আগে কাজ করবেন তারা। বড় বড় কথা বলবে, বড় বড় বক্তৃতা দিবে, আর এই ভাঙ্গা রাস্তার পরিবর্তন হবে না। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে এই রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। দুর্নীতিটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদেরকে থামাতে হবে। ২ নম্বর হলো যে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, যেমন ধরেন আমাদের নড়িয়া ব্রিজটা হওয়া দরকার। গোশেরহাট, ডামুড্ডা ও ভেদেরগঞ্জ নিয়ে গঠিত শরীয়তপুর ৩ আসন। ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।
উঠান বৈঠক গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতা শরীয়তপুরও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে, এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন করে। প্রার্থীদের প্রতিশ্রুতি অবহেলিত নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে শরীয়তপুর জেলাকে। এদিকে নদী ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার নড়িয়া ও সখীপুরের বাসিন্দারা। এর স্থায়ী সমাধান চান তারা। অবহেলিত শরীয়তপুরের বঞ্চনা থেকে বের হয়ে আসতে চায় এই জেলার ভোটাররা। তারা বলছেন, যেই নির্বাচিত হোক না কেন এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, একই সাথে নদী ভাঙন রোধ সহ এই অঞ্চলে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, শরীয়তপুর। এদিকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আছেন আমাদের আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। এটিএন বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। আর চলতে চলতে আমরা পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ে পার হয়ে চলে এসেছি ফরিদপুরে। প্রার্থীরা আপনাদের বাড়িতে গিয়ে ভোট চায় না? জি না, এরকম কিছু এখনো হয় নাই, তবে ব্যানার ট্যানার ছাপাইছে কিন্তু এখনো মানে মাঠে নামে নাই আর কি। আচ্ছা, আপনারা কি এবার ভোট দিবেন তো? জি অবশ্যই ভোট দেব। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম যে আসলে ফরিদপুর 4 আসনে এখনো অতটা নির্বাচনী আমেজ জমে ওঠেনি। এলাকাবাসী বলছে যে পোস্টার লাগানো হয়েছে, প্রচারণা অতটা চালানো হয়নি, কারণ অনেকেই বলছে যে এখনো কনফিউশনের মধ্যে আছে নির্বাচন হবে নাকি হবে না। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা চলছি সারা বাংলাদেশ, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলেও জানিয়েছে তাদের মুখপাত্র। প্রেসিডেন্টকে গ্রেফতার বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে এখনো কিছু বলেনি সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট কার্যালয় বলেছে প্যাট্রিস তালান নিরাপদ আছেন। সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তার সরকারের প্রতি অনুগত রয়েছে বলেও দাবি করেছে প্রেসিডেন্টের কার্যালয়। আগামী বছরের এপ্রিলে পদত্যাগ করার কথা বলেছিলেন টানা 10 বছর থাকা তালান। মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে সেনা সদস্যরা বৈঠক করে প্যাট্রিস তালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারের বিরুলিয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টাই ব্রেকারে পরাজিত করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। অন্য কোয়ার্টারে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে হারায় ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরাগ আরমানের রিপোর্ট। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার মতো ঢাকা অঞ্চলের লড়াইও শেষ হয়েছে। 4 অঞ্চলের 8 গ্রুপ চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে জাহাঙ্গীরনগরকে 7-6 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল উঠে চমক দেখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির কর্মকর্তা এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবলের জোয়ার তোলার কথা বলেন, আর সেমিফাইনাল উঠে ম্যাচ সেরা খেলোয়াড় টুর্নামেন্ট জয়ের আশা করেন। ইস্পাহানি খেলাধুলার সাথে সবসময় জড়িত। অদূর ভবিষ্যতে আমরা চাইতেছি বাংলাদেশে একটা ফুটবল জ্বর চলে আসুক। আমরা চ্যাম্পিয়ন হব, আমরা প্রথমবার সেমিফাইনাল উঠছি, আমরা ইনশাআল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যাব। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে পরাজিত করে শেষ 4-এর টিকিট পায় ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য জানান, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় লেভেলে ফুটবলের জাগরণ তৈরি করেছে। আর ফরেস্ট ইউনিভার্সিটির ম্যাচ সেরা আতিকুল ইসলাম টুর্নামেন্টের শেষটা দেখতে চান। বিশ্ববিদ্যালয়ে এই ফুটবলটা সারা বাংলাদেশে ফুটবলকে জাগরণ করেছে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলোয়াড় তৈরি এবং খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা ছিল সেটা আমরা লক্ষ্য করছি। আমি আমার টিমকে স্বপ্নের ফাইনালে উত্তীর্ণ হতে পেরে এবং
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সোমবার হবে আরো দুটি কোয়ার্টার ফাইনাল। ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ইসি সানাউল্লাহ। ভোটের সময় বাড়ল 1 ঘন্টা। সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। ৭১-এর গণহত্যাকারীরা ধর্মের দোহাই দিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে। তারেক রহমান, সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা। গুমের মামলার রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি মঙ্গলবার। সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এবং এবার দুদকের জেলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।